গভীর নলকূপ বসানো সম্ভব হয় না, সেখানে আমাদের সারফেস ওয়াটার দিয়ে আমাদের চাহিদা পূরণ করতে হয়। যদিও সরকার এখানে আপনারা জানেন যে রেইন ওয়াটার হারভেস্টিং এর প্রকল্প গ্রহণ করেছে, কিন্তু সেটা দিয়ে আমাদের হয়তো কিছুটা হলেও মানে খাবার পানির সংকট নিরসন হতে পারে, কিন্তু আমাদের কৃষিকাজের জন্য আমাদের সারফেস ওয়াটারকে ব্যবহার করতেই হবে। এবং আপনারা জানেন যে এখানে চিংড়ি চাষ করে আমাদের কিন্তু কৃষি জমি নষ্ট হচ্ছে। এটা এখান থেকে আমি যেটা আপনাদের বক্তব্য আমি এটার সাথে একমত, এবং যার কারণে আমরা দেখেছি যে কিছু যে উপকূলীয় এলাকার যে সকল জায়গায় আমরা টেকসই বেড়িবাঁধ দিয়ে সেখানে আমরা কৃষিকাজকে উদ্বুদ্ধ করতে পেরেছি। আপনারা জানেন কৃষিক্ষেত্রে সরকারের ব্যাপক প্রণোদনা দেওয়া হচ্ছে, সার বীজ থেকে শুরু করে হারভেস্টিং মেশিন সব কিছু সরকার ভর্তুকি মূল্যে জনগণকে দিচ্ছে, এবং এটার শতভাগ সুফল আমরা পাচ্ছি না। কারণ হচ্ছে অনেক জায়গায় উপকূলীয় এলাকায় কৃষি কাজ কম, একটা হারভেস্টিং মেশিন আমাদের 33 লক্ষ টাকা দাম, সেটা একজন কৃষক 9 লক্ষ টাকায় কিনে, একজন কৃষক 9 লক্ষ টাকা ইনভেস্ট করে সেটা থেকে যদি তার ইনকাম না হয়, তাহলে একজন কৃষকের পক্ষে 9 লক্ষ টাকা খানিকে ইনভেস্ট করতে হবে। তা আমাদের উপকূলীয় এলাকায় চাষাবাদকে আরো উদ্বুদ্ধ করতে হবে, আরো বাড়াতে হবে। এই জন্য আমি গত সংসদে বলেছি, বিএডিসি তাদের জনবল বৃদ্ধির জন্য তারা প্রস্তাব করেছিল, কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় তারা দেখা গেল যে বলছে যে উপকূলীয় এলাকায় তো খাল বিল বোঝায়, সেখানে কেন আবার এই আমার বিএডিসির অ্যাক্টিভিটিস কেন লাগছে, সেখানে তো সেচ দরকার। কিন্তু তাদের সেই ধারণাটা ভুল, সেটা আমি সংসদে দাঁড়িয়েই বলেছি যে আমার ওখানে বরঞ্চ আমরা লবণ পানি আছে, কিন্তু সেটা দিয়ে আমরা চাষাবাদ করতে পারবো না, আমাদেরকে মিঠা পানি লাগবে। এবং সেই জন্যই এখানে আমাদের যে সকল বেড়িবাঁধগুলো ড্যামেজ হয়েছে সেগুলো নিশ্চয়ই আমরা রিপেয়ার করতে পারবো। কারণ এই সাইক্লোনে আমাদের সাইক্লোনের যে আমাদের যে প্রিপেয়ারনেস সেটা ভালো ছিল, এখন আমাদের রেস্কিউ প্রোগ্রামও ভালো হয়েছে, সরকার তড়িৎ পদক্ষেপ নিয়েছে। এখানে আমাদের যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে যে তালিকাটা দেওয়া হচ্ছে আরো অনেক বেশি, কারণ যাদের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো ঘরের দুটো টিন চলে গেছে, কারো হয়তো ঘরের কাঁচা ঘরের নিচ থেকে মাটিটা সরে গেছে, ঘরটা ঠিকই আছে, নিচের যে মাটির যে মানে নিচের যে ঘরের নিচে যে মাটিটা সেটা সরে গেছে। এই ধরনের ড্যামেজ অনেক, সেটা এখানে এই যে আপনারা দিচ্ছেন 10,000, আমি মনে করি না, এটা আরো কয়েক হাজার বেশি। এবং আমাদের এখন ওখানকার যে সমস্যাগুলো সেটা হচ্ছে বিশেষ করে সুন্দরবনের আমাদের মোরেলগঞ্জ, শরণখোলা এবং মংলা, এই তিনটা সুন্দরবনকে দ্বিখণ্ডিত করেছে ভোলা নদী। ওখানে একটা নদী আছে, সেটার নাম ভোলা নদী, সেটা সম্পূর্ণ ভরে গেছে। এই ভোলা নদীটা 96-এ যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন একবার কাটা হয়েছিল, সেটা কেটে সেই নদীর তীরেই মাটি ফেলানো হয়েছিল। সেটা আমাদের সাইন্টিফিক্যালি হয় না, কারণ এখন সেই নদীটা খনন করা খুবই জরুরি। কারণ এখান থেকে অবাধে মানুষ যাতায়াত করে, আমাদের সুন্দরবনে যে আগুন লেগেছিল আপনারা জানেন, এটাও একটা অন্যতম কারণ। এখান থেকে গিয়ে কে কখন কিভাবে কি কাজ করে লাগিয়ে দিয়েছে সেটা আসলে নিশ্চিত হওয়া যায়। এই নদীটা খনন করা দরকার, এবং এই নদী খনন করে যে মাটিটা আসবে সেটা কিন্তু সুন্দরবনে ফেলা যাবে না, তাহলে তার ম্যানগ্রোভ ক্যারেক্টার হারাবে। এই জন্য এটাকে বসতি যে এলাকায় আছে সেখানে এই মাটিটা ফেলতে হবে, এটা জরুরি। আমি আমার দাবিগুলো বলছি। এবং সুন্দরবন সংলগ্ন এলাকায় বিশেষ করে আমাদের এই খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই জেলায় প্লাস্টিক বর্জ্যটাকে কন্ট্রোল করতে হবে। কারণ আমরা খুলনা শহর, বাগেরহাট শহর, সাতক্ষীরা শহরে যা কিছু ফেলি না কেন, এটা জোয়ার ভাটায় ডাউনে এটা সুন্দরবনে গিয়ে জমা হচ্ছে। অতএব এটা খুবই জরুরি, আমাদের এই শহরে এই ক্যাম্পেইনটা খুবই জরুরি।